কুসুমপুর একটা ছোট্ট গ্রাম। সুবর্ণরেখা নদীর তীরে এই গ্রামটা অবস্থিত। আগে এই গ্রামে একসময় খুব চাষাবাদ হতো। চাষের জমি সবুজে ভরে যেত। কিন্তু এখন ধীরে ধীরে নদী তার অবস্থান পরিবর্তন করার ফলে আর এখানে সেরকম চাষবাস হয় না। বেশ কয়েক বছর খরা হওয়ার ফলে এখানকার গ্রামবাসীদের কাজকর্ম প্রায় নেই বললেই চলে। চাষাবাদ যা আছে খুব সামান্য। বেশিরভাগ পরিবারই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে থাকে। কিছু কিছু লোক আবার শহরে মহাজনের কাছে গুদামে জিনিসপত্র ওঠানো নামানোর কাজ করে সামান্য কিছু রোজগার করে থাকে, কিন্তু তাতে তাদের সংসার খুব একটা ভালোভাবে চলে না। আজ আমরা যার গল্প বলবো সে হচ্ছে ৮-৯ বছরের একটি ছোট্ট ছেলে কানাই। কানাইয়ের পরিবারকে কেন্দ্র করে এই ঘটনা। কানাইদের বড় অভাব। কানাইয়ের বাবা শহরে মহাজনের কাছে গুদামে কাজ করে। বাড়িতে ২-৩টে গরু আছে, তাদের দুধ বিক্রি করে যা হয় তাতেই তাদের মোটামুটি চলে যায়। কিন্তু অভাবের সংসারে বিলাসিতা চলে না। এইটা কানাই কিছুতেই বুঝে উঠতে পারে না। কানাইয়ের মা একদিন রান্নাঘরে রান্না করছে। হঠাৎ কানাই রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা মা তুমি কি রান্না করছো? এই তো বাবা, ডাল আর আলু ভাজা রান্না করছি। মার কাছে এই কথা শুনে কানাইয়ের মুখটা কিরকম বিষণ্ণ হয়ে গেল। সে আশা করেছিল আজকে মা অন্য কিছু রান্না করবে, মানে ভালো কিছু। কিছুদিন ধরে তার মনটা বড় কাতলা মাছ খাওয়ার জন্য আনচান করছে। সেদিন নিতাইদের বাড়িতে সে দেখেছে তার বাবা কত বড় একটা কাতলা মাছ এনেছে। অবশেষে না পেরে সে তার মাকে বলল, মা রোজ ডাল আলু ভাজা, রোজ ডাল আলু সেদ্ধ খেতে ভালো লাগে না। বাবাকে বলো না একটু মাছ নিয়ে আসতে, আমার বড় কাতলা মাছ খেতে খুব ইচ্ছা করে। কথা শোনার পর মার কিছু উত্তর দেয় না, কারণ সে জানে অভাবের সংসারে কতটা টানাটানি চলছে। রান্নাঘরের দোরগোড়ায় দাঁড়িয়েছিল কানাইয়ের বাবা হারাধন। সে ছেলের সমস্ত কথা শুনতে পেল। সত্যিই তো, রোজ ডাল আলু সেদ্ধ, ডাল শাকের ঘন্ট, এইসব দিয়ে কি আর ভাত খাওয়া যায়? এইটুকু বাচ্চা ছেলে, সে কি এইসব দিয়ে ভাত খেতে পারে? তারও তো মনে একটা শখ আহ্লাদ বলে কিছু আছে। কানাই মার কথার কোনো উত্তর না পেয়ে ঘরের থেকে বেরিয়ে চলে গেল। কি গো, তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি এসে খেয়ে নাও, তোমাকে তো কাজে বেরোতে হবে। হারাধন কোনো উত্তর দেয় না। হারাধনের কাছে কোনো উত্তর না পেয়ে তার স্ত্রী আবার তাকে জিজ্ঞাসা করে, কি গো, বসে আছো কেন? এসো, ভাত নিয়ে কতক্ষণ বসে থাকবো? হারাধনের স্ত্রী এবার তার কাছে এসে দেখল তার স্বামীর চোখ ছলছল করছে। কি গো, কি হয়েছে তোমার? মুখটা এরকম করে আছো কেন? কি আর করবো বলো মালা, ছেলেটা মাছ খেতে চেয়েছে, মাছ খাওয়াতে পারছি না। আমার এইটুকু সামর্থ্য নেই যে আমি আমার ছেলেটার মুখে মাছ তুলে দেব। এমনিতেই সংসারের যা রোজগার, তাতে দুটো ভাতের জোগাড় হয় না, তাতে বড় কাতলা মাছ আমি কোথা থেকে জোগাড় করব? তুমি ওর কথা কিছু মনে করো না, ও এখন বলেছে, একটু পরে আবার ভুলে যাবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হারাধন বেরিয়ে পড়ল। হারাধন কাজে গেছে ঠিকই, কিন্তু তার মনে সবসময় একটা চিন্তায় ঘুরছে, ছেলেটাকে একটা কাতলা মাছ সে খাওয়াতে পারল না। মহাজনের গুদামে সে বস্তা বস্তা মালপত্র লরিতে বোঝাই করে দেয়, এইটাই তার কাজ। কিন্তু সেই দিন সে কাজ করতে গিয়ে একটা বস্তা তার হাতের থেকে পড়ে গেল, কারণ তার মনোযোগটা অন্যদিকে ছিল। মহাজন তাকে লক্ষ্য করলো। হারাধনের তো এরকম কখনো হয় না। কি হয়েছে হারাধন, তোমার কি শরীর খারাপ? আগে না কর্তামশাই, আসলে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কি সমস্যা বলো আমাকে, কি টাকা পয়সা লাগবে? হারাধন মহাজনকে সমস্ত কথা খুলে বলল। মহাজন একথা শোনার পর পকেট থেকে একটা ৫০০ টাকার নোট বার করে হারাধনের পকেটে দিয়ে বলল, যাও, আজকে বাড়ি যাওয়ার সময় ছেলের জন্য সবচাইতে বড় কাতলা মাছটা কিনে নিয়ে যাবে। আর হ্যাঁ, এটা আমি তোমাকে বকশিস হিসেবেই দিলাম। হারাধন আর আনন্দ ধরে রাখতে পারে না।
500 টাকা দিয়ে সে বাজারে সবচাইতে বড় কাতলা মাছটা কিনে নিয়ে যাবে। তার ছেলে এটা দেখলে কি খুশিই না হবে। লাস্ট লরিতে মালপত্র বোঝাই করতে করতে তা প্রায় 7:30 বেজে গেছে। গুদামের চাবি হারাধনের কাছেই থাকে। চাবি দিয়ে বেরোতে বেরোতে তা প্রায় 8:30। গেটের মুখে যে দারোয়ান বসে থাকে সে বেশ বয়স্ক। সে হারাধনকে খুব ভালোবাসে। হারাধন যখন বেরিয়ে যাবে তখন সে হারাধনকে লক্ষ্য করে বলল, এই যে আরাধন, একটা কথা শোনো বাবা। হ্যাঁ বলুন। বলছিলাম বাবা, আজ আর বাজারের দিকে যেও না। এমনিতেই আজ শনিবার, তারপর বাজার থেকে তুমি বড় কাতলা মাছ নিয়ে ফিরবে। ব্যাপারটা বড্ড বিপজ্জনক হয়ে যাবে। দিনকাল তো ভালো নয়। কথাটা অবশ্য ঠিক। আজ শনিবার, আর রাতের বেলায় গ্রামের রাস্তায় কাঁচা মাছ নিয়ে ফেরাটা খুব একটা সুবিধার ব্যাপার নয়। হারাধন এই কথাটা মাথায় রেখেছিল, কিন্তু সে যখন হাটের পাশ দিয়ে আসছিল তখন হঠাৎ করে সে হাটের মধ্যে চলে গেল। হাটের মধ্যে গিয়ে সে দেখল মাছের দোকানে, ওফ, কি বিশাল বড় এই মাছটা, আর কি টাটকা। ঠিক যেমন সে ভেবেছিল সেরকম একটা কাতলা মাছ দোকানদারের কাছে আছে। হারাধনকে দেখে দোকানদার বলল, ওরে কি ব্যাপার দাদা, লাগবে নাকি? হ্যাঁ তা লাগবে। কতটা? 500 না 1 কিলো? আচ্ছা, গোটা মাছটার কত দাম? গোটা নিলে বেশি নেবো না, এই 350 মতো হয়ে যাবে। একটু লস হবে, কিন্তু শেষ বেলায় তো দিয়ে চলে যাব। এত ভালো মাছ সে কালকে নাও পেতে পারে। অবশেষে সে মাছটা কিনেই নিল। 350 টাকা মাছটার দাম। অন্য সময় হলে এ মাছটা প্রায় 600-700 টাকা তো দাম নিতই। হারাধন মাছটা কিনে নিয়ে বাড়ির পথে রওনা হলো। রাত প্রায় 9টা বেজে গেছে। গ্রামের দিকে 9টা মানে বেশ রাত। চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ, আর মাঝে মধ্যে কয়েকটা শেয়ালের ডাক, মাঝে মধ্যে কয়েকটা কুকুরের ডাকও ভেসে আসছে। রাস্তাটা পুরোপুরি নির্জন। রাস্তার দুধারে ঘন বাঁশবাগান। এরই মধ্যে হারাধন আজ যে ভয়টা করছিল সেটাই ঘটে গেল। সামনের দিকে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। মুহূর্তের মধ্যে মেঘ গর্জে উঠল। অবশ্য বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আকাশটা গুমোট হয়েছিল। মুহূর্তের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। হারাধন আর ছাতা নিয়ে বেরোয়নি। অবশ্য ছাতা নিয়ে বেরিয়েও বা লাভ কি? ছাতাটা এত জরাজীর্ণ হয়ে গেছে, তাতে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে চলে আসছে। সে যাই হোক, কোথাও একটা দাঁড়াতে হবে। বৃষ্টির বেগ আস্তে আস্তে বেড়ে চলেছে। সামনে একটা ছাউনি মতন জায়গা দেখতে পেয়ে সেখানে হারাধন গিয়ে দাঁড়ালো। এটা টোটো স্ট্যান্ড। এখন এত রাত্রিরে এখানে আর টোটো থাকে না। বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ হারাধন এখানে দাঁড়িয়ে থাকলো। কিন্তু হারাধনের একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। একটা খুব বাজে পচা গন্ধ তার নাকে আসতে লাগলো। কোথা থেকে আসছে পচা গন্ধটা? এদিক ওদিক খুঁজে সে দেখলো কোথাও কিছু মরে পচে নেই তো, কুকুর বা বেড়াল না, সেরকম কিছু তো সে বুঝতে পারলো না। বৃষ্টিটা আমরা ধরে গেছে, এবার বেরিয়ে যাওয়া উচিত। হারাধন আস্তে আস্তে এগিয়ে চলল। এখনও তাকে প্রায় আধ ঘন্টা হেঁটে যেতে হবে। আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে অনেক কাজ ছিল। অনেক মালপত্র বোঝাই করতে হলো লরিতে। সামনে আবার আর একটা বাঁশবাগান। বাঁশবাগানে ঢুকে প্রায় মাঝ বরাবর সে এসেছে। হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করলো। তার সামনে বাঁশঝাড় থেকে একটা বাঁশ মাটিতে শুয়ে পড়ল। এটা কেমন ব্যাপার হলো? বাঁশঝাড় থেকে বাঁশ নিজেই রাস্তার উপর শুয়ে পড়ছে। হারাধন সামনের দিকে এগোনোর সাহস পাচ্ছে না। তার গাটা ভার হয়ে আসছে, পুরো শরীরটা যেন তার ভারী হয়ে আসছে। এবার সে একটা তীব্র হাসির শব্দ শুনতে পেল। সেই হাসির শব্দে তার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছিল। বুকটা কেঁপে উঠল। সত্যি, সেই গার্ড তাকে যা কথাটা বলেছিল এবার তা সত্যি হয়ে গেল। সে নিশ্চয়ই ভূতের পাল্লায় পড়েছে। তার পেছনে কে যেন একটা এসে দাঁড়িয়েছে।
হারাধনের স্ত্রী এবং তার ছেলে তার জন্য অপেক্ষা করছিল, কারণ সে কথা দিয়ে গিয়েছিল আজ সে একটা বড় মাছ নিয়ে আসবে। কিন্তু কোথায়? হারাধনের হাতে মাছ কোথায়? কি গো, তোমার এত দেরি হলো কেন আজকে আসতে? স্ত্রীর কথা শুনে হারাধন কোনো উত্তর দিল না। সে ঘরের মধ্যে ঢুকে গেল। তার ভাবগতিক দেখে তার স্ত্রী খুব একটা সুবিধার মনে হলো না। সে আবার তাকে জিজ্ঞাসা করলো, তুমি যে আজকে বলেছিলে বড় মাছ নিয়ে আসবে, কোথায়? আনলে না তো? হারাধন কিন্তু এখনো তার স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে বিছানায় শটাং শুয়ে পড়ল। হারাধনের ছেলে তার ভাবগতিক দেখে বেশ ভয় পেয়ে গেল। সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে বাবা? বাবা এরকম করে শুয়ে পড়লো কেন? রাত তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। হারাধনের স্ত্রী হঠাৎ জেগে উঠল। মুরগিগুলো হঠাৎ এইভাবে ডেকে উঠছে কেন? এখন তো মুরগিগুলো ডাকার কোনো কারণ নেই, এখন তো সকাল হয়নি। বাইরে গিয়ে হারাধনের স্ত্রী যা দৃশ্য দেখলো তাতে তার শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যাওয়ার মতন অবস্থা। মুরগির খাঁচা থেকে কাঁচা মুরগি বার করে হারাধন চিবিয়ে খাচ্ছে। হারাধনের স্ত্রী এই দৃশ্য দেখে চুপ করেছিল, কারণ তার পূর্বে অভিজ্ঞতা আছে, এরকম ঘটনা সে আগেও দেখেছে। হারাধন আস্তে আস্তে ঘরে এসে আবার শুয়ে পড়ল। হারাধন ঘরে ঢোকার সাথে সাথে তার স্ত্রী তার ছেলেকে বাইরে বার করে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। সকাল হওয়ার সাথে সাথে হারাধনের স্ত্রী ছুটল শ্মশানের সেই সাধু বাবার কাছে। শ্মশানের তীরে সাধু বাবা বসে তপস্যা করছিলেন। সাধু বাবাকে গিয়ে সে সমস্ত ঘটনা বলল। সাধু বাবা এসে দেখলেন ঘরের মধ্যে থেকে তীব্র চিৎকার ভেসে আসছে। ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, আমাকে বেরোতে দে। তোমরা কেউ ভেতরে ঢুকবে না, আমি দরজা খুলে ভেতরে যাব। সাধু বাবা ঘরে ঢুকে দেখলেন হারাধন দেওয়ালের ওপর হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাধু বাবাকে দেখে সে দাঁত বার করে খিচিয়ে উঠল। তুই কি করবি আমাকে? ছেড়ে দে, আমাকে যেতে দে। ওকে ছাড়, তুই ওকে ছেড়ে দে। কেন ও শরীরে এসেছিস? না, ছাড়বো না, একদম ছাড়বো না। আমি কতদিন খেতে পাইনি, আমি ওর শরীরটাকে নিয়ে সব কিছু খাবো, খাবার ভোগ করব। সাধু বাবা আগে হারাধনের স্ত্রীর কাছে সমস্ত ঘটনা শুনেছিলেন। এবার তিনি বুঝতে পারলেন যে এই ভূত শুধু খাবারের লোভে হারাধনের ওপরে ভর করেছে। ঠিক আছে, তাহলে তুই ওকে ছাড়বি না? তাহলে নে, এবার আমার মারণ অস্ত্র সহ্য কর। সাধু বাবা হারাধনের দিকে তার দৈব শক্তি প্রয়োগ করলেন। সঙ্গে সঙ্গে হারাধন ছটফট করতে লাগলো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি চলে যাব। উফ, চলে গেল, কি চলে গেল, ছেড়ে দে। ছেড়ে দিতে পারি একটা সত্যি, আর কোনোদিন এখানে আসবি না। এখান থেকে অনেক দূরে চলে যাবি। আর যদি কোনোদিন কোনো মানুষের কাছে ভর করেছিস, তোকে শেষ করে দেবো একেবারে। এমন অবস্থা করব তোর আত্মা কোনোদিন মুক্তি পাবে না। এই কথা বলার সাথে সাথে হারাধনের শরীর থেকে একটা কালো ধোয়ার কুণ্ডলী বেরিয়ে চলে গেল, আর হারাধন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল।